আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে মালিহা হোসাইন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের শিশুরাই হবে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ করার কারিগর। সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্কুল গিমাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এরপর টুঙ্গিপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধানমন্ত্রী। এছাড়াও নবনির্মিত টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন। দুপুরে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে জোহরের নামাজ আদায় করবেন। মধ্যাহ্নভোজ শেষে দুপুর 2:30টায় জাতির পিতার সমাধিসৌধে ফাতিহা পাঠ ও মোনাজাত করবেন। বিকেলে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। রব্বানা আতিনা ফিদ দুনিয়া। কোটা প্রথা বাতিলের দাবিতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 11টায় আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত ব্যানার প্ল্যাকার্ড নিয়ে মহাসড়কে অবস্থান নেয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শিক্ষার্থীরা 4 দফা দাবি মেনে না নেওয়া হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। এদিকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 10টা থেকে তারা মহাসড়কের রাবনা বাইপাসে অবস্থান নেয়। এতে করে উত্তরাঞ্চলের সাথে বাস চলাচল বন্ধ রয়েছে। উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী মুস্তাফিজ রকি, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রকি, আন্দোলনের বিষয়ে শিক্ষার্থীরা কি বলছে জানাবেন আমাদের বিস্তারিত। মালিয়া, কোটা প্রথা বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিলেও ঠিক বেলা 11:15টার দিকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশের যে মেন গেট রয়েছে সেখানে ঢাকা রাজশাহী যে মহাসড়ক রয়েছে সেখানে তারা কিন্তু অবস্থান নিয়েছে। প্রায় এখন কিন্তু 45 মিনিট ধরে কিন্তু তারা এই ঢাকা রাজশাহী যে মহাসড়ক রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছে। এর ফলে কিন্তু আমরা দেখেছি যে এই ঢাকা রাজশাহী মহাসড়কে কিন্তু সব ধরনের যে যান চলাচল সেটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। যদিও কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, এরপরে কিন্তু রোদ উঠেছে, তারপরে কিন্তু শিক্ষার্থীরা তারা এই ঢাকা রাজশাহী যে মহাসড়ক সেটি কিন্তু তারা ছেড়ে যায়নি। কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে এই গরমের কারণে কিন্তু 2 জন শিক্ষার্থী তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। এরপরে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে চিকিৎসা কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু তাদেরকে আসলে নিয়ে যাওয়া হয়েছে এবং আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আন্দোলনরত যারা শিক্ষার্থী যারা রয়েছেন তারা বলছেন যে তারা কিন্তু আসলে প্যারিস রোডের দিকে যাচ্ছেন এবং প্যারিস রোডে কিন্তু তারা আসলে অবস্থান নেবেন এবং প্যারিস রোডে কিন্তু তারা অবস্থান নেওয়ার পরেই কিন্তু সেইখানে অবস্থান নেওয়ার পরে তাদের যে আজকে ঘোষিত কর্মসূচি অবস্থান নেওয়া সেটি কিন্তু রাখবেন। এখন কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই মিছিলটি নিয়ে তারা কিন্তু আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ যে কাজলা গেট রয়েছে সেই কাজলা গেটের দিকে যাচ্ছেন এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের যে স্লোগান সেটি কিন্তু তারা আসলে দিচ্ছেন এবং কিছুক্ষণ পরপরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা আসলে বিক্ষুব্ধ হয়ে উঠছেন এবং তারা বলছেন যে এই একটি দেশে কিন্তু আসলে যে 2 ধরনের বৈষম্য সেটি তারা আসলে কোনোভাবেই চান না এবং তারা বলছেন যে তাদের যদি যৌক্তিক দাবি আসলে না মেনে নেওয়া হয় তাহলে কিন্তু তারা আসলে যে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু আসলে কঠোর করবেন। তবে তারা বলছেন যে আজকে তারা আসলে প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করবেন। পাশাপাশি তারা বলছেন যে বিশেষ করে যারা আন্দোলনরত যারা শিক্ষার্থী রয়েছেন তারা বলছেন যে এই অল্প সময়ের মধ্যে যদি তাদের দাবি না মানা হয় তাহলে কিন্তু তারা আসলে যে কঠোর কর্মসূচি সেটি তারা আসলে দিবেন। তো মালিয়া, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কোটা প্রথা বাতিলের দাবিতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে উত্তরাঞ্চলে। কুড়িগ্রামে দুধকুমার ব্রহ্মপুত্র নদের পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। বাড়ছে ধরলা তিস্তা নদীর পানিও। ঘরবাড়ি পানিতে ডুবে থাকায় পানিবন্দী হয়ে পড়েছে 1.5 লাখ মানুষ। গাইবান্ধায় নদ নদীর পানি বাড়তে থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। পানির চাপে সদর ও ফুলছড়ি উপজেলায় বিলীন হয়েছে 150 ঘরবাড়ি। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সিরাজগঞ্জেও। এতে 25টি ইউনিয়নের অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
বগুড়ায় যমুনা নদীর পানি বইছে বিপদসীমার 58 সেন্টিমিটার উপর দিয়ে। রাস্তা ভেঙে সারিয়াকান্দিতে প্লাবিত হয়েছে একটি গ্রাম। টাঙ্গাইলে পানিবন্দী হয়ে পড়েছে 5টি উপজেলার 20,000 মানুষ। সুনামগঞ্জে টানা 3 সপ্তাহ ধরে পানিবন্দী আছেন 5 লাখ মানুষ। মৌলভীবাজারে হাকালুকি হাওর তীরবর্তী 4টি উপজেলায় বন্যা জলাবদ্ধতায় রূপ নিয়েছে। তবে পরিস্থিতির উন্নতি হয়েছে সিলেটে। আগামী 3 থেকে 4 দিন আরো দ্রুত গতিতে পানি বৃদ্ধি পেতে পারে। ঘর দুয়ারে পানি, আমরা ঘরের মধ্যে কোন অবস্থায় রয়েছি তার উদ্দেশ্যে আর কপাতে রাস্তাঘাটে বাড়ির মধ্যে ঘরের মধ্যে পানি। আমার পানিটা না হলে এত কষ্ট হইতো না, খাওয়ারও কষ্ট হতো না, সবকিছুরও কষ্ট হইতো না। এই পানিটার কারণেই কষ্ট বেশি। থাকার মতো জায়গা নাই, রান্না বান্নার জায়গা নাই। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাজিরুল ইসলাম সঞ্চয়। সিরাজগঞ্জে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, তো পানিবন্দী মানুষ সহায়তা কতটুকু পাচ্ছেন আর জেলা প্রশাসন কি উদ্যোগ নিয়েছে, কি দেখছেন জানাবেন আমাদের। মালিহা, আপনি যেমনটি বলছিলেন, সিরাজগঞ্জে কিন্তু যমুনা নদীর পানি বৃদ্ধি এখনো অব্যাহত রয়েছে। আজকেও কিন্তু যমুনা নদীর শহররক্ষা বাঁধ পয়েন্টে 20 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে এবং কাজীপুর পয়েন্টে 26 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে এই দুটি পয়েন্টে বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদীর পানি, যার ফলে কিন্তু ইতিমধ্যে সিরাজগঞ্জের 5টি উপজেলার অন্তত 34টি ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ কিন্তু এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় রয়েছে, যার ফলে কিন্তু বন্যা কবলিত এলাকাগুলোতে কিন্তু খাবার এবং বিশুদ্ধ পানির একটি সংকট দেখা দিয়েছে। আমরা আজকে জেলা প্রশাসনের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, ইতিমধ্যেই কিন্তু বন্যার্তদের মাঝে বিতরণের জন্য 60 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যেটি হয়তো স্থানীয় সরকারের মাধ্যমে 2-1 দিনের মাঝেই কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পৌঁছাবে। এছাড়া আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সিরাজগঞ্জে কিন্তু এই মুহূর্তে প্রায় 49টি প্রাথমিক বিদ্যালয় বন্যা কবলিত হয়ে পড়েছে, যার ফলে এগুলোর পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। একই সাথে এই মুহূর্তে সিরাজগঞ্জে প্রায় 500 হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে রয়েছে, যার ফলে কিন্তু কৃষকরাও একটি ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছেন। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে বন্যার সবশেষ খবর। মালিহা, ধন্যবাদ আপনাকে। এদিকে বৃষ্টি আর বন্যার কারণে বাজারে কিছুটা কমেছে সবজির সরবরাহ, আর তাতেই দাম বেড়েছে দ্বিগুণ। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 100 টাকার উপরে। কাঁচামরিচের ঢাল ঠেকেছে 280 টাকা কেজিতে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে সরবরাহ কম, সঙ্গে দাম বেশি থাকায় খুচরা বাজারে প্রভাব পড়েছে। এদিকে সেঞ্চুরি পার করেছে দেশি পেঁয়াজ। 2 সপ্তাহের ব্যবধানে প্রায় 20 টাকা বেড়ে রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়। অন্যদিকে ব্রয়লার মুরগি ও ডিমের দাম কমতে শুরু করেছে। প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 48 থেকে 52 টাকা, আর 10 টাকা কমে কেজি প্রতি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 থেকে 175 টাকা। দর্শক, বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদের? সাইফুল, বন্যার অজুহাতে রাজধানীর বাজারে সব সবজির দাম চড়া, তো চট্টগ্রামের কেমন প্রভাব পড়েছে, পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন জানাবেন দর্শকদের উদ্দেশ্যে। মালিয়া, আসলে যেমনটি জানতে চেয়েছিলেন, ঠিক ঢাকার অবস্থা কিন্তু চট্টগ্রামে। এখানে কিন্তু ব্যবসায়ীরা বৃষ্টির অজুহাত দিয়ে কিন্তু বিভিন্ন সবজির দাম বাড়িয়ে দিয়েছে। আমি যদি বলে থাকি, আসলে কিছুক্ষণ আগে আমি সবজির বাজার যাচাই করেছি। বরবটি বিক্রি হচ্ছে 120 টাকাতে, টমেটো বিক্রি হচ্ছে 145 টাকা থেকে 150 টাকা, তিতকরলা বিক্রি হচ্ছে 120 টাকায়, মিষ্টি করলা বিক্রি হচ্ছে 90 টাকাতে, শশা বিক্রি হচ্ছে 120 টাকায়। বোঝা যাচ্ছে যে আসলে চট্টগ্রামের বাজারগুলোতে 100 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। প্রতিটি সবজির দামে কিন্তু খুব উচ্চমূল্য। যারা সাধারণ ক্রেতা আছে তারা কিন্তু অভিযোগ করে বলেছেন, শুধুমাত্র অতিরিক্ত বৃষ্টির কারণেই, টানা বৃষ্টির কারণেই সবজির দাম বাড়িয়ে দিয়েছেন। ব্যবসায়ীদের যে সিন্ডিকেট রয়েছে সেটা তাদেরকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবং আরেকটা বিষয় সেটি হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে মাছের সরবরাহ রয়েছে, প্রচুর মাছ। এরপরে কিন্তু মাছের প্রচুর দাম, কোনোভাবে কিন্তু মাছের যে দাম সেটা নিয়ন্ত্রণে আসছে না। যেভাবে পারছে সেভাবে তারা বিক্রি করছেন, তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবং ডিম বিক্রি হচ্ছে হালিপতি 150 থেকে 155 টাকা, এবং ফার্মের মুরগি বিক্রি হচ্ছে 165 টাকা। গত সপ্তাহে ছিল কিন্তু সে ফার্মের মুরগি 150 টাকা। এই সপ্তাহে 15 টাকা বেড়ে 165 টাকা বিক্রি হচ্ছে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 350 টাকা, এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 650 টাকা থেকে 600 টাকা, এবং গরুর মাংস বিক্রি হচ্ছে 1000 টাকা। আসলে শুধু যে ঢাকা সেটা না, সারা বাংলাদেশ
দেশে কিন্তু একই অবস্থা, চট্টগ্রামে তার কোনো ব্যত্যয় ঘটেনি। প্রতিটি সবজি এবং একই দামে বিক্রি হতে কোনোভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যারা সাধারণ ক্রেতা আছে তারা বললো আসলে সঠিক বাজার মনিটরিং ব্যবস্থা না থাকার কারণে ব্যবসায়ীদের যে সিন্ডিকেট রয়েছে তারা তাদের মতো করে বিক্রি করছে, তাদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর ব্যবসায়ীদের অজুহাত হচ্ছে যেহেতু টানা বৃষ্টি হয়েছে সেজন্য সবজি আসতেছে না, যার কারণে দাম কম। আমি যদি বলে থাকি আসলে গত 3 দিন ধরে চট্টগ্রামের কোনো বৃষ্টি পড়তেছে না, এরপরও কিন্তু আসলে সবজি কিন্তু প্রতিদিনই আসতেছে, প্রতিদিনই নতুন নতুন সবজি আসতেছে। এই যে বৃষ্টি হয়েছে 4-5 দিন আগে, সেই দাম এখনও রয়ে গেছে, তাদেরকে কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন যারা সাধারণ ক্রেতা আছে, তারা অভিযোগ করেছেন। মালিয়া বাজার পরিস্থিতি নিয়ে এটাই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। রাজধানীর বেইলি রোডে পাহাড়ি ফলোৎসবে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি চলে যাচ্ছে সেখানে। 42 bridges opened by Prime Minister. কি হয়নি একসঙ্গে 42 ব্রিজেস? এটা কোন জেলার ভাগ্যে ফুটেছে? আর বলার দরকার, কুজেন্ড বললেই তো বলবো। তারপরে বান্দরবান, রাঙ্গামাটি বদলে গেছে। আজকে সীমান্ত সড়ক হচ্ছে, এই সীমান্ত সড়ক হচ্ছে আমাদের পাহাড়ি এলাকাতে। সেনাবাহিনী এই কাজটি করছে। হবে শেখ হাসিনা থাকলে আপনাদের সব সমস্যা সমাধান হবে, এটা আমি বিশ্বাস করি। এবং শুধু ফলমূল না, আজকে যে ফল বাইরে থেকে আসা সিঙ্গাপুরের মার্কেটে দেখি, তার চেয়ে উন্নত মানের ফল আমাদের পার্বত্য অঞ্চলে, তার চেয়ে উন্নত। এরকম আম আমি সিঙ্গাপুরে দেখিনি। আরো অনেক ফল এখানে প্রদর্শনীতে এসেছে। তো এগুলো একসময় আনারস ছাড়া, আনারসই একমাত্র প্রধান ফল ছিল যেটা ওখানে উৎপন্ন হতো। বাইরে আসার অপেক্ষা অনেক আনারস পচে যেত। এতক্ষণ দেখছিলেন ওবায়দুল কাদেরের বক্তব্যের অংশবিশেষ। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সর্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচি বাস্তবায়নের বিরোধিতা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে এই কর্মসূচি বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে সরকার। 1 জুলাই চালু হওয়া প্রত্যয়ের বিরুদ্ধে ওঠা শিক্ষকদের আপত্তিগুলো খণ্ডন করে পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। তবে আন্দোলনকারী শিক্ষকরা এসব যুক্তি মানছেন না। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ ও বুয়েট সহ দেশের 39টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যয় বাতিল সহ মোট দাগে 3 দাবিতে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এদিকে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের রূপগঞ্জের বাগানবাড়ি এবার সিলগালা করতে যাচ্ছে দুদক। বিকেল 3টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও দুদকের সমন্বয়ে গঠিত একটি যৌথ টিম এই অভিযান পরিচালনা করবে। এর আগে আদালতের নির্দেশে বেনজির ও তার পরিবারের নামে থাকা 250 একর জমি, 12টি ফ্ল্যাট, 33টি ব্যাংক হিসাব সহ তার নামে থাকা বিভিন্ন স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ করে। এ তালিকায় আছে বেনজির পরিবারের নামে থাকা 25টি কোম্পানির শেয়ারও। সর্বশেষ 21 দিনের সময় দিয়ে এই পরিবারের কাছে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে দুদক। পরপর 2 দফা তলব করলেও বেনজির পরিবারের কেউ হাজির হয়নি দুদক কার্যালয়ে।
গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের প্রথম নামাজে জানাজা দাবা ফেডারেশনে অনুষ্ঠিত হয়েছে। সকাল 11:30টায় জানাজার অংশ নেয় ক্রীড়াঙ্গনের সর্বস্তরের মানুষ। এরপর বাদ জোহর মোহাম্মদপুরে দ্বিতীয় জানাজার পর বাবার কবরে দাফন করা হবে দেশের এই সেরা দাবারুকে। গতকাল জাতীয় দাবা লিগে 12তম রাউন্ডের খেলা চলাকালীন হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন জাতীয় দাবায় রেকর্ড 14 বারের এই চ্যাম্পিয়ন। দ্রুত শাহবাগের ইব্রাহিম কাজেক হাসপাতালে নেওয়া হলেও তার আগেই অসীমের পথে পাড়ি জমান জিয়া। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী সহ পুরো ক্রীড়াঙ্গন। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।